তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে হৃদা জনাঃ। আমরা এখন কথামৃতের মাস্টারমশাই যখন শ্রীরামকৃষ্ণকে দ্বিতীয়বারের জন্য দর্শন করছেন সেই অংশে আছি। সেই অংশটি আজকে শুরু হবে। তো আমরা দেখছি কথামৃতকার বলছেন দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময় ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখনো একটু শীত আছে, তাই তাহার গায়ে মোলস্কিনের র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়ে বলিলে, তুমি এসেছো? আচ্ছা, এখানে বসো। এই দেখুন, প্রথম একজন অবতার পুরুষের কথা নিখুঁতভাবে সময় বলে সময়ের উত্তর দিয়ে বলা হচ্ছে যে তিনি কিভাবে লিখেছেন, তার যে বর্ণনা, মাস্টারমশাইয়ের যে বর্ণনা, শ্রীরামকৃষ্ণকে তিনি দ্বিতীয়বার দর্শন করছেন, সেই দর্শন কতখানি নিখুঁতভাবে তিনি তুলে ধরেছেন সেটা আমরা এখানে লক্ষ্য করছি। প্রথম দর্শনের কথা আমরা দেখে এসেছি, শ্রীরামকৃষ্ণ ঠাকুরকে প্রথম দর্শন করছেন। এবার আমরা দ্বিতীয় দর্শনে এসে উপস্থিত হয়েছি। এখন আমরা এই যে পড়ছি যে জায়গাটা, তার আগে এই নতুন পরিচ্ছেদটি শুরু হওয়ার শুরুতে মাস্টারমশাই একটি গীতা থেকে একটা শ্লোক উদ্ধার করেছেন। সেই শ্লোকটি গুরুর প্রণাম মন্ত্র। মাস্টারমশাই তো একদিন দেখেছেন তাকে, তারপরে আজকে দ্বিতীয় দিন দেখছেন। এর মধ্যেই, এই অল্প পরিচয়ের মধ্যেই তিনি এই গুরুর প্রণাম মন্ত্রটি এখানে উদ্ধৃতি দিলেন। তার মানে আমরা বুঝতে পারছি যে তিনি মনে মনে শ্রীরামকৃষ্ণকে তার গুরু রূপে মেনে নিয়েছেন। শ্রীরামকৃষ্ণ যে তার গুরু, এটা তিনি বুঝিয়ে দিচ্ছেন যে তাকে তিনি গুরু রূপে গ্রহণ করেছেন। তো সেই গুরুর প্রণাম মন্ত্রটি আপনারা সবাই জানেন। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং ইয়েন চরাচরং তৎপদং দর্শিতং ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই গুরু প্রণাম মন্ত্র আমরা সবাই জানি। আমরা হয়তো প্রতিদিন এই মন্ত্র উচ্চারণ করি, গুরু প্রণাম মন্ত্র। তো সেখানে সেই যে গুরু, যিনি সর্ব চরাচরে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, সেই গুরুকে আমি প্রণাম করছি। মাস্টারমশাই এই মন্ত্রে, প্রণাম মন্ত্রে সেটা জানাচ্ছেন। বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে মাত্র একদিন শ্রীরামকৃষ্ণকে তিনি দর্শন করেছেন, তারপরে তো আর কোনো কথাবার্তা হয়নি। এই অল্প দেখার মধ্যেই তার ভেতরে যে একটা ভাব বিপ্লব হয়ে গেছে, একটা যে বিরাট
পরিবর্তন এসেছে সেটা আমরা এখান থেকে আন্দাজ করতে পারি, আন্দাজই করবো, আর বেশি কিছু করার কোনো সুযোগ নেই। এবং সেটা হচ্ছে এই মাস্টার মশাই তিনি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, একটি বড় স্কুলের, বিদ্যাসাগর মশাইয়ের স্কুলের তিনি হেডমাস্টার। পরে আমরা দেখব যে আরো দুটি স্কুলের বিদ্যাসাগর মশাইয়ের তিনি হেডমাস্টার হবেন, আরো দুটি স্কুলের হেডমাস্টার, একটা বোধহয় মর্নিংয়ে, একটা দুপুরে, একটা সন্ধ্যেবেলায়। এই তিনটে স্কুলের হেডমাস্টার একসঙ্গে, তো একটা অস্বাভাবিক ঘটনা, কিন্তু শ্রীম মাস্টারমশাই সেটা করেছিল। আর তার উপরে আরেকটি ঘটনা, সেটি হচ্ছে এই তিনটি স্কুলের হেডমাস্টারের সঙ্গে সঙ্গে তিনি তখনকার দিনের একটি বড় কলেজের অধ্যাপকও ছিলেন, সুরেন্দ্রনাথ কলেজ, এখন নাম হয়েছে তার, তখন ছিল রিপন কলেজ, কলকাতার একটা বিখ্যাত কলেজ রিপন কলেজ। সেই কলেজে তিনি অধ্যাপনাও করছেন, একসঙ্গে চলছে। তিনটে স্কুলের হেডমাস্টার, একটা স্কুলের অধ্যাপক, কি করে সম্ভব আমরা তো ভাবতেও পারি না, তিনি করেছিলেন। এখন মাস্টারমশাই লিখছেন, দ্বিতীয় দর্শন সকালবেলা। কোন সময়ে দর্শনটি হচ্ছে সেটি তিনি পরিষ্কার করে উল্লেখ করলেন, সকালবেলা 8টার সময়। সময়টাও বলে দিচ্ছেন, 8টার সময় দ্বিতীয় দর্শন হচ্ছে। আমরা আগে দেখে এসেছি তিনি এসেছেন তার বড় দিদির বাড়িতে, সেটা বরানগরে। মানে যারা কলকাতায় গেছেন বা দক্ষিণেশ্বর এলাকায় গেছেন তারা জানেন যে বরানগর কাছাকাছি একটা এলাকা, একটা পল্লী। তখন এটা কলকাতার বাইরে ছিল, কিন্তু এখন এটা কলকাতার মধ্যে। বেলা 8টার সময়, অর্থাৎ সময়টিও এখানে উল্লেখ করা হচ্ছে। আমরা দেখি একজন অবতার পুরুষের কথা এখানে বলা হচ্ছে, যদিও মাস্টারমশাই তখন এইসব বিশ্বাস করেন কিনা আমরা জানতে পারছি না, মানে অবতার পুরুষ কিনা, অবতার হিসাবে তাকে দেখছেন কিনা, এসব উল্লেখ আমরা পাচ্ছি না। কিন্তু একটা নিখুঁত বর্ণনা তিনি এখানে দিচ্ছেন তার দর্শনে, তার দর্শন করলেন শ্রীরামকৃষ্ণকে, সেই দর্শনে একটি নিখুঁত বর্ণনা তিনি দিচ্ছেন। এই যে নিখুঁত বর্ণনা প্রদান, এটি কিন্তু আধুনিক যুগের দৃষ্টিভঙ্গি। আধুনিক যারা লেখক তারা এই নিখুঁত বর্ণনা দেন, সময়, কোন সময়, কটার সময়, সেই সময় শীত না গরম, এইসব যে পারিপার্শ্বিক এবং আনুষঙ্গিক বর্ণনা, সেগুলিও মাস্টারমশাই দিচ্ছেন। অর্থাৎ তার বর্ণনা অত্যন্ত নিখুঁত, এটি একটা আমরা ধারণা এখান থেকে পাচ্ছি। ঠাকুর তখন কামাতে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণদেব প্রতি রবিবারে কামাতেন। দক্ষিণেশ্বরের নাপিত ছিল মন্দিরের, সেই নাপিত আসতেন এবং তাকে কামিয়ে দিতেন। এই দাড়ি তো তিনি কাটতেন না, দাড়ি আপনারা যে দেখেন ছবিতে, ওই দাড়ি কখনো কাটতেন না। কিন্তু এখনকার যারা একটু স্টাইলিস্ট, একটু মানে নিজেকে গুছিয়ে রাখার অভ্যেস করেন, তারা, এই পুরুষ মানুষের কথা বলছি, দাড়িটাকে ট্রিম করেন, মানে ছেটে দেন। বড় হয়ে গেলে পরে পুঁট চালান না, একটু ছেটে দেন। কারণ আমি শুনেছি বড়দের হাতের মুখে, গুরুজনদের মুখে, যে শ্রীরামকৃষ্ণের শরীর এত নরম ছিল যে কামাতে গেলে যে কষ্টটা হবে সেই কষ্টটাও তার শরীর নিতে পারত।
এতটাই নরম তার শরীর। সেজন্য তিনি দাড়ি কামানোর জন্য যে খুর চালাতে হবে, সে খুরের আঘাতটাও তিনি নিতে পারতেন না, এতটাই তার শরীর নরম। সেজন্যে আমরা বড়দের মুখে শুনেছি ছোটবেলায় যে শ্রীরামকৃষ্ণের এই এত নরম শরীর হওয়ার জন্যে তিনি খুর চালাতেন না, তিনি ট্রিম করতেন। এই ট্রিম করা কিন্তু আধুনিক দৃষ্টিভঙ্গি, তখনকার দিনে ট্রিম করার ব্যাপার ছিল না। মানে একটু ছোট করে দিচ্ছেন, একটু বেশি ছোট করছেন না, অল্প ছোট করছেন। হয়তো তার যে আপনারা ছবিতে এখন ছবি পাচ্ছেন, তো শ্রীরামকৃষ্ণের সম্পর্কে শ্রী শ্রী মা বলছেন, এই যুগের লোকগুলো কিরকম শেয়ানা দেখেছো, চালাক, কিরকম বুদ্ধি রাখে দেখেছো? অবতারের কখনো ছবি দেখেছো? অবতার পুরুষদের আমরা যেসব চেহারা দেখি, ধরুন শ্রী চৈতন্য পর্যন্ত, হয়তো আমাদের কল্পনা, ওই রকমই তার চেহারা ছিল কিনা বা তাদের চেহারা ছিল কিনা সে তো আমরা জানি না। এবং ছবি আমরা দেখি, সেই শ্রীকৃষ্ণেরও ছবি দেখি, রামচন্দ্রের ছবি দেখি, শ্রী চৈতন্যের ছবি দেখি আমরা, কিন্তু ছবিটা যে এক্স্যাক্টলি ওরকমই ছিল কিনা সেই মানুষটা, সেটা তো কেউ বলতে পারবে না। ফটোগ্রাফ হলে পরে সেটা যে এক্স্যাক্ট অ্যাজ ইট ইজ, যেমন হওয়া মানুষটা যেমন হবে ঠিক তাই ছবিতে তাই হবে, ফটোতে তাই হবে। শ্রীরামকৃষ্ণের ফটো তোলা হয়ে গেল। শ্রী শ্রী মা বলছেন, এখনকার ভক্তরা কেমন শেয়ানা দেখেছো, কেমন বুদ্ধিমান। শেয়ানা বলতে বোঝায় চালাক চতুর আর কি, যেখানে আমরা এর অর্থ করব বুদ্ধিমান। কিরকম বুদ্ধিমান দেখেছো? ফটো তুলে নিয়েছে, কেউ বলতে পারবে না লোকটা এরকম দেখতে ছিল, এখন একদম ফটো আছে, তোকে আপনার কিছু বলার দরকার হবে না। শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণের আগে সাম্প্রতিক অবতার, শ্রীরামকৃষ্ণ থেকে 150 বছর আগে শ্রী চৈতন্য ছিলেন, 150 বছর আগে। তিনি হচ্ছেন আমাদের কাছে শ্রীরামকৃষ্ণের আগে সাম্প্রতিক, মানে কম্পারেটিভলি রিসেন্ট আর কি অবতার পুরুষদের মধ্যে হচ্ছেন শ্রী চৈতন্য। তার আগে গেলে পরে আমাদের যেতে হবে ভগবান বুদ্ধের কাছে। তিনি তো শ্রীরামকৃষ্ণের থেকে প্রায় 2500 বছর আগে। তার আগে হচ্ছেন শ্রীকৃষ্ণ, তার আগে হচ্ছেন রামচন্দ্র। এইগুলো হচ্ছে আমাদের প্রধান, এরা হচ্ছেন প্রধান আমাদের অবতার এবং জনপ্রিয় অবতার। শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, তারপরে আমরা অনেক দিন পরে অবতারকে আর পাইনি, তারপরে পেলাম শ্রী চৈতন্য। শ্রী চৈতন্যের পরের অবতার হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এই যে অবতারের যে তালিকা বা টেবিল আমরা দেখতে পাচ্ছি, এখানে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সাম্প্রতিকতম, লেটেস্ট। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে বলছেন, লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট। অবতারদের মধ্যে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন, তিনি হচ্ছেন লেটেস্ট, মানে একদম সাম্প্রতিকতম, সব থেকে কাছের, আধুনিক সময়ের বিচারে সব থেকে কাছের হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, দি লেটেস্ট। এবং সঙ্গে সঙ্গে একটি শব্দ বা একটা সেন্টেন্স বা হাফ সেন্টেন্স স্বামীজি বললেন, অ্যান্ড দি মোস্ট পারফেক্ট, অ্যান্ড দি মোস্ট পারফেক্ট। এবং যত অবতার এসেছেন তার মধ্যে মোস্ট পারফেক্ট, সব থেকে সুন্দর, সর্ব অর্থে সুন্দর, সর্বার্থ সুন্দর, সর্বাঙ্গ সুন্দর শ্রীরামকৃষ্ণ। সে স্বামীজি বললেন। আপনাদের স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে নিজের গুরু তো, সেজন্যই তিনি এরকম বলছেন, লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট। এবং স্বামীজি এরকম রেয়াত করার লোক ছিল, যে একটু খাতির খুতির করে ঢেকে ঢুকে বলবো, এই লোক স্বামী বিবেকানন্দ ছিলেন না, কারণ তার গুরু শ্রীরামকৃষ্ণ ঠিক সেরকম।
ও রেখে রেখে কথা বলবেন না, কাউকে রিয়াতে করবেন না, যা বলার তাই বলুন। তো বলছেন লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট, একেবারে সাম্প্রতিক, সব থেকে সাম্প্রতিক, আমরা বলতে পারি সাম্প্রতিকতম, এবং সঙ্গে সঙ্গে আরেকটি তার বৈশিষ্ট্য হচ্ছে দি মোস্ট পারফেক্ট। তার আগে যারা অবতার পুরুষ হিসেবে আমাদের কাছে বন্দিত হয়েছেন, তো তাদের সম্পর্কে বলছেন মোস্ট পারফেক্ট, তাদের থেকে অনেক বেশি সর্বাঙ্গ সুন্দর। এখন দেখুন, যদি চেহারার বিচার করেন, শ্রীরামকৃষ্ণ তো ফটোগ্রাফ, একদম অ্যাজ ইট ইজ, যেমন শ্রীরামকৃষ্ণ ছিলাম সেটাই ওখানে আছে। শ্রীচৈতন্যের মধ্যে, শ্রীচৈতন্য খুব সুন্দর দেখতে ছিলেন, ঠিক গায়ের রং কাঁচা সোনার মতো রং ছিল, চোখ মুখ সবই সুন্দর শ্রীচৈতন্যের, আমরা যা দেখি ছবি। তার আগে শ্রীকৃষ্ণের চেহারাও খুব সুন্দর আমরা দেখি, খুব পছন্দ আমাদের, আর রামচন্দ্রও খুব পছন্দ। এখন এই যে শিল্পীদের আঁকা অবতার পুরুষদের ছবি, সেখানেও তো শিল্পী কি করেছেন? শিল্পী তো আর ওই মানুষটিকে দেখেননি, ওই ব্যক্তিকে দেখেননি, তিনি একটা কল্পনায় ছবি এঁকেছেন। কল্পনার ছবির মধ্যে তিনি আপন মনের মাধুরী মিশায়ে তিনি এই ছবিটা তৈরি করেছেন বা এঁকেছেন, তাকে তার শিল্পের তুলিতে তাকে রূপদান করেছে। এই যে শ্রীরামকৃষ্ণের কাছে এসে আমরা কি দেখছি? এখানে কোনো কল্পনার আশ্রয় নিতে হচ্ছে। শ্রীচৈতন্য পর্যন্ত কল্পনার আশ্রয়, বুদ্ধদেবেও কল্পনার আশ্রয়, শ্রীকৃষ্ণেও কল্পনার আশ্রয়, রামচন্দ্রেও তো কল্পনার আশ্রয়। চেহারাগুলো কেমন ছিল আমরা তো ঠিক ঠিক জানি না। শিল্পী তার আপন মনের, তার আপন কল্পনার মাধুরী মিশিয়ে এই চেহারাগুলো তৈরি করেছে, তার তুলিতে এই চেহারাকে তিনি রূপদান করেছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে ওই যে শ্রী মা বলছেন, এখনকার ভক্তরা কেমন শ্রেয়ানা দেখেছ, ছবি তুলে রেখেছে, তাতে কেউ বলতে পারে না এরকম ছিল, ওরকম ছিল, এরকম ছিল, বলার কোনো সুযোগ নেই। যেমন ছিলেন ঠিক সেরকম ফটোগ্রাফ, ফটো। এর আগে কিন্তু আর কোনো অবতার পুরুষের আমরা ছবি পেয়েছি, আঁকা ছবি, শিল্পীর হাতের তুলিতে আঁকা ছবি। শ্রীরামকৃষ্ণের কিন্তু আঁকা ছবির দরকার হয়নি, একদম ফটোগ্রাফ অ্যাজ ইট ইজ, যেমনটি ছিলেন তেমনটি আমরা শ্রীরামকৃষ্ণকে পাচ্ছি। এটা আধুনিক বিজ্ঞানের অবদান, কারণ তিনি তো যুগাবতার, এই যুগের অবতার তিনি। এই যুগের যেসব বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো তার এই ফটোগুলোতেই রয়ে গেছে। ক্যামেরা, তখন তারা এইসব ভাবা যেত না, ক্যামেরায় ছবি তুলে নেবেন, এই এক্স্যাক্টলি যেমন তেমনি মানুষটা আমি দেখতে পাবো, ছবিতে দেখতে পাবো, এ তো আগে আমরা ভাবতেও পারি। শ্রীরামকৃষ্ণ যেহেতু মডার্ন, লেটেস্ট, সেজন্য এসবগুলো পাচ্ছি। এখন একটি কথা এলো, স্বামীজির কথা আমি বললাম, স্বামীজি বলছেন দি লেটেস্ট, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন দি লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট। সাম্প্রতিকতম তো ঠিক আছে, কিন্তু সময়ের বিচারে এই সেদিনের লোক, কিন্তু মোস্ট পারফেক্ট, এই মোস্ট পারফেক্ট যখন স্বামীজি বললেন, তখন তো একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। কি সম্ভাবনা? না তাহলে কি তার আগে শ্রীচৈতন্য পারফেক্ট ছিলেন না? তারও আগে বুদ্ধদেব কি পারফেক্ট ছিলেন না? তারও আগে শ্রীকৃষ্ণ কি পারফেক্ট ছিলেন না? তারও আগে শ্রীরামচন্দ্র কি পারফেক্ট ছিলেন না? এই বিচারগুলো আসছে কিন্তু, দি লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট। অন্যরা বলবেন যেহেতু ওনারই শিষ্য তিনি, ওনার সম্বন্ধেই বলছেন, সেজন্য একটু বাড়ি বাড়ি বলছেন, এবং এই বাড়ানোর মধ্যেই তিনি অপরদেরকে, তার পূর্ববর্তী যারা এসেছেন অবতার পুরুষ, তাদেরকে একটু ছোট করে ফেলছেন। এটা তো সাধারণভাবেই আমরা বুঝতে পেরেছি। স্বামী বিবেকানন্দ
কাউকে ছোট করার মানুষ ছিল। আমেরিকাতে স্বামী বিবেকানন্দ একদিন বলছেন, তোমরা তো বলো, মানে আমেরিকানদের বলছেন, তোমরা তো বলো তোমরা খুব স্বাধীন মনের মানুষ, তোমরা ঠিক ঠিক ভাবেই মানুষকে দেখো, বাড়িয়ে দেখো না, বাড়িয়ে তার সম্পর্কে বলো না, যেমন তেমনি বলো। তাই যদি তাই হয়, তাহলে স্বামী বিবেকানন্দ বলছেন যে ওই যে আমেরিকানরা বলছেন যে আমাদের সবকিছু একদম সুন্দর সাজানো, আজকে আধুনিক যুগের আমরা মানুষ, আমেরিকা খুব সুসভ্য দেশ, আধুনিক যুগের সব থেকে সভ্য দেশ আমেরিকা, তার সবকিছু সুন্দর, সবকিছু পারফেক্ট। তো স্বামী বিবেকানন্দ বলছেন, দেখো তোমরা যে নিজেদের এত গর্ব করো, তোমরা সবকিছু সুন্দরকে দেখো, সুন্দরকে সুন্দর করেই দেখো, বাড়িয়ে দেখো না, যেমন সেরকমই দেখো। তো আমাকে এই যে 20 ডিসেম্বর হতে পারে, 27 ডিসেম্বর তো দীক্ষায় আছে, ঠিক আছে শেষ করে দেবেন। এই তো দেখছি 7:30 বাজতে তার বেশি সময় টেনে দিয়ে একটু আর কি। তো স্বামীজি বলছেন, তোমরা যে খুব বড়াই করো, অহংকার করো, তোমরা ঠিক ঠিক কথা বলো, মানুষের ঠিক ঠিক সম্মান করো, কারো বাড়িয়ে বলো না, কাউকে কমিয়ে বলো না। তো আমি এই একটা হোটেলে গেছিলাম, সেখানে আমাকে ঢুকতেই দিল না। কেন? আমার গায়ের রংটা ওদের মতো ফর্সা নয়, আমি শ্বেতাঙ্গ নই, আমি কৃষ্ণাঙ্গ। স্বামীজি কালো ছিলেন না যদিও, ওদের ওদের তুলনায় তো কালোই, সেজন্য আমাকে তারা ওখানে ঢুকতেই দিল না। তখন এই আমেরিকান ভক্তরা বলছেন, স্বামীজি আপনাকে কৃষ্ণাঙ্গ বলে, আপনি কালো মানুষ বলে আপনাকে ঢুকতে দিল না, আপনি প্রতিবাদ করলেন না, যে কে আপনি, তার পরিচয় একটু দিলেন না, যে আমি সেই বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভায় তিনি বক্তৃতা করেছিলেন। তখন স্বামীজি বললেন, দেখো অপরকে ছোট করে নিজেকে বড় করার জন্যে বিবেকানন্দের জন্ম। এই হচ্ছে বিবেকানন্দ। অপরকে ছোট করে নিজেকে বড় করব, এই জন্য আমার জন্ম হয়নি। সেই মানুষটি তার গুরুকে বেশি শ্রদ্ধা সম্মান দেখানোর জন্যে বাড়িয়ে বলবেন, এই বান্দা স্বামী বিবেকানন্দ ছিল, এরকম স্বামী বিবেকানন্দ ছিল। তাহলে যে বললেন দি মোস্ট পারফেক্ট, সব থেকে সর্বাঙ্গ সুন্দর, তার মানে বুদ্ধ, তার তার ইমিডিয়েট আগে চৈতন্যদেব, তারপরে তার আগে বুদ্ধদেব, তার আগে কৃষ্ণ, তার আগে রামচন্দ্র, তারা কি তারা পারফেক্ট ছিলেন না? কম পারফেক্ট ছিলেন? স্বামীজি যখন কাউকে ছোট করতে চান না, কাউকে ছোট করার মানুষ তিনি ছিলেন না। সুতরাং এখানে একটু আমাদের ভাবতে হবে আর কি। ভাবনাটা কি না, স্বামীজি খুব ইতিহাসের নিখুঁত পাঠক ছিলেন, নিখুঁত ছাত্র ছিলেন ইতিহাসের। তারপরে ঠিক ঠিক কথাগুলো ঠিক ঠিক বলা, এটি ইতিহাসের শিক্ষা। তো সেই শিক্ষা তিনি ইতিহাস থেকে জেনেছেন, ইতিহাস থেকে পেয়েছেন, বাড়িয়ে বলার লোক তিনি ছিলেন। কারণ আমাদের বুঝতে হবে, আমি অন্তত আমার বিচারে ভাবছি যে স্বামীজি মানে বলতে চাইছেন মোস্ট পারফেক্ট বলাতে, যে তখন পর্যন্ত মানে শ্রীরামকৃষ্ণ পর্যন্ত যে অবতার পুরুষের ধারা, সেই ধারাতে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সব থেকে সুন্দর। চেহারায় শ্রীরামকৃষ্ণকে যা ছবিতে দেখি, শ্রী চৈতন্যের চেহারা ধারে কাছেও শ্রীরামকৃষ্ণ যেতে পারবে, শ্রীকৃষ্ণের ধারে কাছেও যেতে পারবে।
রামচন্দ্রের ধারে কাছেও যেতে পারবে। এখানে আমাদের ভাবতে হবে, স্বামীজি যখন বলছেন লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট, তখন আমাদের নিজেদের বুদ্ধি বিবেচনাকে একটু ব্যবহার করে দেখি। যখন ভগবান দিয়েছেন বুদ্ধি বিবেচনা, একটু ব্যবহার করে দেখি যে কি স্বামীজি বলতে চাচ্ছে, কেন এরকম। তিনি কি আগের সব অবতার পুরুষদেরকে ছোট করে ফেললেন? এই বান্দা তো স্বামীজি ছিলেন না। কি বললেন? অপরকে ছোট করে নিজেকে বড় করব, এই জন্যে বিবেকানন্দের জন্ম হয়নি। একটু আগে বললাম, স্বামীজি বলছেন কি এর ব্যাপারটা, এটা রহস্যময় ব্যাপার। অপরকে ছোট করলেন না, ছোট তো করলেন। আমাকে এখানে একটু আমার বুদ্ধিকে প্রয়োগ করতে হচ্ছে। আমার বুদ্ধি তো খুব লিমিটেড। আমার বুদ্ধি তো সাংঘাতিক ভয়ঙ্কর কিছু বুদ্ধি নয়, লিমিটেড, সীমাবদ্ধ। আমার বুদ্ধি, আমার চেতনা, আমার এই যে বিচার করার ক্ষমতা, সবই তো সীমাবদ্ধ। যখন বলছি এটা, তখন নিশ্চয়ই বুঝতে হবে স্বামীজি কখনোই তার নিজের গুরুকে বড় করার জন্যে কখনো অন্য অবতার পুরুষদের ছোট করবেন না। এটা স্বতঃসিদ্ধ। এইটাকে সামনে রেখে আমাকে স্বামীজির কথাটাকে বিচার করতে হবে। আমার নিজের ধারণা যে, যেমন ধরুন আমরা শ্রীরামকৃষ্ণের ইমিডিয়েট আগে যিনি এসছেন অবতার পুরুষ, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য বা শ্রী চৈতন্য, তার সম্পর্কে আমার মনে একটা, আমি খুব ভালোবাসি শ্রী চৈতন্য, বুদ্ধদেবকেও খুব ভালোবাসি, শ্রীকৃষ্ণকেও ভালোবাসি, শ্রীরামচন্দ্রকেও ভালোবাসি। আমার কাছে এরা সবাই অত্যন্ত শ্রদ্ধার পাত্র, ভক্তির পাত্র। কিন্তু স্বামী বিবেকানন্দ যখন বলছেন এই কথা, তখন একটু আলাদা করে আমাদের চিন্তা করতে হয়। শ্রী চৈতন্যের ইতিহাসের চরিত্র, শ্রী চৈতন্য, তার সম্পর্কে অনেক গ্রন্থ আছে এবং তার নিজের পার্ষদরা সেই গ্রন্থ লিখেছেন। পার্ষদ না হলেও পার্ষদ তুল্য ব্যক্তিরা, যেমন কৃষ্ণদাস কবিরাজ, তিনি শ্রী চৈতন্যকে দর্শন করেন, কিন্তু তিনি লিখেছেন শ্রী চৈতন্য চরিতামৃত। আমি ধরে নিচ্ছি প্রায় পার্ষদের মতোই একজন তিনি মানুষ। এইটার কোনো উত্তর আমি পাই না। সেটা কি? আমি কিন্তু শ্রী চৈতন্যের সমালোচনা করছি, কারোরই সমালোচনা করছি, আমি উত্তরটা পাই না যে বিষ্ণুপ্রিয়া, যাকে গৌরাঙ্গ মহাপ্রভু নিমাই পণ্ডিত বিবাহ করেছিলেন, এমন নয় যে তাকে জোর করে তাকে বিয়ে দেওয়া হয়েছে, তিনি পছন্দ করে বিয়ে করেছিলেন। একজন নবদ্বীপেরই মানুষ ছিলেন তো, বিষ্ণুপ্রিয়ার বাবা সনাতন মিশ্র বোধহয় তার নাম। তারা নবদ্বীপেরই মানুষ, ছোট নবদ্বীপ, বিরাট কিছু বড় জায়গা নয়। সেখান থেকে মানুষ ভালো করে চিনতেন। বিষ্ণুপ্রিয়াকেও দর্শন করছেন এবং বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলেন, খুব ভালোবাসলেন। বিষ্ণুপ্রিয়াকেও খুব ভালোবাসলেন শ্রী চৈতন্য। অন্তত যে বর্ণনা আমরা পাই, যে জীবন কাহিনী পাই, সেখানে দেখছি শ্রী চৈতন্য বিষ্ণুপ্রিয়াকে খুব ভালোবাসতেন বা ভালোবেসেছিল। এবং বিয়েটা বলতে পারি পছন্দ করেই বিয়ে। শ্রী চৈতন্যের পছন্দ ছিল বিষ্ণুপ্রিয়ার। তিনিও অনেক গুণের অধিকারিণী ছিলেন বিষ্ণু। এবং শ্রী চৈতন্যের যখন 24 বছর বয়স, তখন তিনি গৃহত্যাগ করে সন্ন্যাসের জন্য চলে গেলেন, গৃহত্যাগ করলেন। সেই নীলাচলে মহাপ্রভু বলে একটা ফিল্ম আছে, তখনকার দিনের কলকাতায় তৈরি ফিল্ম, এবং সেখানে সেই শ্রী চৈতন্য গৃহত্যাগ করে চলে যাচ্ছেন, অসাধারণ সেই শৈল্পিক বর্ণনা। এবং দেখতে পাচ্ছি আমরা ফিল্মের মধ্যে যে চলে যাচ্ছেন, যখন মা সচীদেবী ঘুমিয়ে পড়েছেন, পত্নী বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে পড়েছেন, এবং ঘুমানোর আগে
গৌরাঙ্গ মহাপ্রভু, তখনও শ্রী চৈতন্য হননি, তিনি মাকে খুব শ্রদ্ধা ভালোবাসা দেখিয়েছেন, স্ত্রীকেও খুব ভালোবাসা দেখিয়েছেন সেই দিনই, এবং স্ত্রী নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, মাও নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এরপর শ্রী চৈতন্য মানে গৌরাঙ্গ মহাপ্রভু গৃহ ত্যাগ করে চলে গেলেন। যখন সচীদেবীর ঘুম ভাঙলো, ওই নিমাই কোথায়, নিমাই 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 বলে চিৎকার করে কাঁদছে, ঘরে যাচ্ছেন, ঘরের বাইরে যাচ্ছে, চিৎকার করে কাঁদছে, রাস্তায় বেরিয়ে ছুটছে, নিমাই বলে চিৎকার করছে। সে বলে প্রতিধ্বনি বলছে না, নিমাই বলছেন শচীদেবী, বুক ফাটা আর্তনাদ, কোথায় গেল? তখন বলছেন যে প্রতিধ্বনি বলছেন নাই, নিমাই চলে গেছে। একদম করুণ রসের কাহিনী আমি ছোটবেলায় শুনতাম বা এই চলচ্চিত্রের মধ্যে দেখতাম। আজকে আর বাড়াচ্ছি না কথা। এই সকলের বিরোধিতা সত্ত্বেও আমি এখানে বলছিলাম, হঠাৎ এই উঠতে গিয়ে, সিঁড়িতে উঠতে গিয়ে আমি একটা অন্য মানুষ করব, ছোট্ট সিঁড়ি, 4 ইঞ্চি 5 ইঞ্চি সিঁড়ি উঠতে গিয়ে আমি প্রতিদিন যখন এই মন্দিরে আসি, তখনই ওখানে যে বেল গাছটা আছে মন্দিরের পাশে, ওইটাকে আমি একটু স্পর্শ করি। এটা আমার স্বভাব। বেলগাছ তো দুর্গার জায়গা, তো বিল্ল বৃক্ষতলে পাতিয়া বোধন, ওখানে বোধন হয়, সেজন্য ওইখানে আমাদের বোধন হয়, অক্ষরানন্দজি করে গেছে বোধনতলা। তো ওইখানে আমি প্রতিদিন ওইটাকে একটু স্পর্শ করি, তারপরে এখানে আসি। তা আমি আসতে গিয়ে হঠাৎ অন্যমনস্ক হয়ে গেছিলাম, অন্যমনস্ক হয়ে গিয়ে এখানে উঠতে গেছি, ওই স্টেপটা মিস করেছি, ওখানে পড়ে গেছে। তো যার ফলে এরা আমাকে বলছিল আজকে ক্লাসটা করতেই হবে না, আপনার যদি আমি ক্লাসটা না করি আবার কবে ক্লাস হবে, আবার তো এই বাইরে চলে যাবো, পরশু দিন বাইরে চলে যাবো, পরশু দিনে তার পরের দিন, তো আবার বেশ কিছুদিন পরে ফিরবো, বোধহয় 3 তারিখে ফিরবো, 3 ডিসেম্বর। আবার 6 তারিখে কলকাতায় আমার চেক আপের জন্য যাওয়া। আমি এই কন্টিনিউটি এটাতে রাখতে পারি না, এটা আমার একটা ত্রুটি। সে কী করবো, আমার তো কোনো উপায় নেই, ওখানে যেতেই হবে। তো এইসব অন্যমনস্ক হয়ে স্টেপ মিস করেছে আর পড়ে গেছে। পড়ে যাওয়াতেই অল্প সময়ের জন্য আমি আর উঠতে পারছিলাম না। এই ডান হাতে একটু লাগলো, আর বাঁ হাতটাতে এখন তুলতেই পারছি না, এখনো বাঁ হাতটাতে ব্যথা। বাঁ হাতটায় কিন্তু কোথাও আঘাত লাগেনি, কিন্তু কি জানি কেন ব্যথা হচ্ছে, তুলতে পারছি না। তো সকলেরই বিরোধিতা সত্ত্বেও আমি এসেছি, এই ক্লাসে ঢুকেছি। আপনারা আমার এই যে একটু অসুবিধা হলো, অনেকক্ষণ আপনাদের বসতে হয়েছে, সবাই ভাবছে কি হলো কি হলো কি হলো, প্রায় অনেক অর্ধেক লোক ওখানে বাইরে চলে গেছিল। আমি বললাম অর্ধেক লোক এসছে, সব লোক তো আসে, অর্ধেক তো ওখানে রয়েছে, মানে মন্দিরে রয়েছে, সে অর্ধেকের জন্য আমাকে আসতেই হবে, তাই সেই জন্য এসেছি। এমন কিছু সিরিয়াস কিছু হয়নি আমার নিজের মনে হচ্ছে, আপনারা চিন্তা করবেন না।